সুমন ভট্টাচার্য আসলে কে? দেখুন, সাংবাদিকতা তো কখনোই খুব নিরপেক্ষ হতে পারে না, সবসময় তার একটা সাপেক্ষ থাকে। দেশ বাঁচাও গণমঞ্চকে কি তাহলে তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন বা বি টিম বলা যায়? মালিক তো তার মতো করে নির্ধারণ করবেন কিভাবে সংবাদ পরিবেশিত হবে। সেটা ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে গেলে আমি সেটারও বিরোধী। আবার নরেন্দ্র মোদী বা অমিত শাহের অনেক যে ধরনের রাজনীতি, সেটারও আমি বিরোধী। দেখুন, যারা অসাধু উপায় করছেন তাদেরটা আমি বলতে পারবো না কেন অসাধু উপায়টা কি কি থাকে এখানে? বিভিন্ন ধরনের নিঃসন্দেহে মানে উপঢৌকন বা প্রলোভন থাকে। আমি দেখলাম যে রিপাবলিকে অন্য আপনি পেশাদারিত্বের জায়গা থেকে অর্থের বিনিময়ে এমন একটা কাজ করেছেন যেটা বিজেপি রাজনৈতিক দল ভাবে সেটা থেকে সুবিধা নিতে বিজেপি পারতো। তাহলে এমন কাজ সেই সংগঠনের জন্য কেন করবেন যাতে সেই সংগঠনটা বা সেই রাজনৈতিক দলটা রাজনৈতিক সুবিধা নিতে পারে? মানে পেশাদারি রাজনীতি, তাদের নিশ্চয়ই মনে হয় এই দলে আমার সুযোগ কম, ওই দলে যাওয়ার। কিন্তু নমস্কার, দুর্জয় বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমেই দুর্জয় বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আসলে সুমন ভট্টাচার্য আসলে কে? কারণ আমরা মহাভারতে দেখেছিলাম একবার দ্রৌপদী প্রশ্ন করেছিল অভিমন্যুকে যে তুমি আসলে কে? তোমার পরিচয় দাও। পরিচয় জানা সত্ত্বেও জিজ্ঞেস করা হয়েছিল অভিমন্যুকে। আপনাকে জিজ্ঞেস করা হলে যে সুমন ভট্টাচার্য আসলে কে, তাহলে আপনার উত্তর কি হবে? আমার মনে হয় যে আমার মানে এখন উত্তর হবে রাজনৈতিক বিশ্লেষকই। কারণ আমি তো এখন যে ধরনের সাংবাদিকতা করি বা যে ধরনের কলম লিখি বা টেলিভিশনে যতটুকু কথা বলি, সেটা একজন বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকেই বলি। ফলে আমি তো এখন আর ডে টু ডে রিপোর্টিং খুব করি না। ফলে ডে টু ডে রিপোর্টিং যেহেতু করি না, আমি নিজেকে সাংবাদিকের চাইতে রাজনৈতিক বিশ্লেষক বলতেই বেশি স্বচ্ছন্দ থাকবো। মানে অ্যানালিটিক্যাল পার্ট দিয়ে আমি জার্নালিজমটাকে এখন করবার চেষ্টা করি। আহ, সেটা কি আপনি নিরপেক্ষভাবে বিশ্লেষণটা করেন? দেখুন, সাংবাদিকতা তো কখনোই খুব নিরপেক্ষ হতে পারে না, সবসময় তার একটা সাপেক্ষ থাকে। ফলে রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও আমার একটা নিঃসন্দেহে মতামত আছে, সেটা আমি মনে করি, মানে আমি মনে করি, সেটা অন্যরা অবশ্যই অন্যদের দিক থেকে দেখবেন। আমি মনে করি যে সেটা একটা লিবারাল আউটলুক দিক থেকে আমি বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং অবশ্যই সেটা একটা আহ, কি বলবো, যে ফ্যাসিবাদী বা একনায়কতান্ত্রিক বা একটু ডিক্টেটোরিয়াল যে ধরনের পলিটিক্স আজকের ভারতবর্ষে, আজকের বিশ্বে চলছে, সেটার আমি বিরোধী অবস্থানেই থাকার চেষ্টা করি। মানে সেটা ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে তুলে নিয়ে গেলে আমি সেটারও বিরোধী। আবার নরেন্দ্র মোদী বা অমিত শাহের অনেক যে ধরনের রাজনীতি, সেটারও আমি বিরোধী। আবার ইউনূসের যে ধরনের রাজনীতি, আরেক ধরনের রাজনীতি, সেটা এক ধরনের মৌলবাদী বা আপনি বলতে পারেন আরেক ধরনের একনায়কতন্ত্র, তারও আমি বিরোধী। আমি মানে অবশ্যই প্রত্যেকে তো দেখলাম, আমি প্রথমে যেটা বললাম, প্রত্যেকেরই বস্তুর সাপেক্ষে থাকে। সেই বস্তুর সাপেক্ষে আমি মনে করি না যে আমি খুব নিরপেক্ষ অবস্থানে থাকি। আমি অবশ্যই আমি বলবো যে আমি এই ফ্যাসিবাদ বা কি বলবো, একনায়কতন্ত্র বা আহ, আজকের যে ধনতন্ত্র, তার বিরুদ্ধের একটা অবস্থানেই নিজেকে দেখতে স্বচ্ছন্দ বোধ করি। কিন্তু আমরা আরো একটা বিষয় দেখেছি যে আপনি দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত। সেই দেশ বাঁচাও গণমঞ্চ যার বিভিন্ন কর্মসূচির ছবি যদি আমরা দেখি, ক্যানভাস আমরা যদি দেখি, অ্যালবাম দেখি, সেখানে দোলা সেনকে দেখা যায়। সেখানে যে সাংবাদিক সম্মেলনগুলো হয় বা অনুষ্ঠানগুলো হয় সেখানে পূর্ণেন্দু বাবুকে দেখা যায়, যিনি তৃণমূল কংগ্রেসের একজন তাবড় নেতা। একজন তৃণমূল কংগ্রেসের নেতার একটি সংগঠন, গণসংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ, সেখানে আপনি আহ, রয়েছেন ওতপ্রোতভাবে। তাহলে কোথাও এটা তৃণমূল কংগ্রেসেই পরোক্ষভাবে যোগদান করা বা তৃণমূলের হয়ে কাজ করা, এরকমটা নয় কি? এবং এটা দুটো আসপেক্ট আছে। এক হচ্ছে যে দেশ বাঁচাও গণমঞ্চ প্রাইমারিলি একটা বিজেপি বিরোধী রাজনৈতিক অবস্থান থেকে তৈরি করা। হুম, দোলা সেন দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে সরাসরি যুক্ত নন, হুম, উনি বিভিন্ন বিষয় ফেসিলিটেট করেন। পূর্ণেন্দু বসু অবশ্যই যুক্ত। পূর্ণেন্দু বসুকে দেশ বাঁচাও গণমঞ্চে যতটুকু ওনার অবস্থান, সেটা তৃণমূল নেতা হিসেবে না, হুম, ওনার যে পুরনো রাজনৈতিক অবস্থান, মানে কানুরিয়া জুট মিল হোক বা বিভিন্ন ধরনের অন্য যে সব সামাজিক আন্দোলন, সেখানে যে অবস্থান, সেই অবস্থানগুলোর জায়গা থেকে পূর্ণেন্দু বসুর এখানে আসা, বা পূর্ণেন্দু বসু একটি সামাজিক কনভেনশনের মাধ্যমে যখন দেশ বাঁচাও গণমঞ্চ তৈরি হয়, তখন তার নেতৃত্বে থাকেন।
এটা যেমন সত্যি কথা যে দেশ বাঁচাও গণমঞ্চ অনেক ইস্যুতে তৃণমূলকে সমর্থন করেছে, তেমনি এটাও সত্যি কথা যে কংগ্রেসের বহু অনুষ্ঠানে আমি গেছি, মনমোহন সিং এর স্মরণ সভা, প্রিয়রঞ্জন দাস মুন্সির স্মরণ সভা, এই কিছুদিন আগে ওয়াক অফ বিল নিয়ে কংগ্রেসের সভা, তাতেও গেছি। আমার যে ঘোষিত অবস্থান, রাজনৈতিক অবস্থান, সেটা আমি আবারও রিপিট করছি, সেটা বিজেপি বিরোধী হিসেবে যে যেখানে যতটুকু কাজ করছে, মানে আমি যতটুকু কাজের সঙ্গে তাদের যোগাযোগ রাখতে পারি, তাদের আমি সাহায্য করার চেষ্টা করি। সেখানে এমনও অনেক সময় হয়েছে যে যারা একটু ট্র্যাডিশনাল বামপন্থী বা অতি বাম, তাদের বিভিন্ন অনুষ্ঠানেও আমি গিয়েছি। ফলে আমি আমার জায়গা থেকে আমি আবারও বলছি যে প্রত্যেকেরই তো একটা বস্তুর সাপেক্ষে একটা অবস্থান থাকে। আমি যদি আজকে মাদুরোকে মুক্ত করার দাবিতে কোনো, দেখা গেল অতি বামদের কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে যদি আমায় দেখা যায়, আমি মনে করি সেটা আমেরিকার বিরুদ্ধে আমার যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে আমি সেটাতে গেছি। ফলে আমি আবারও বলছি যে আমার যে রাজনৈতিক অবস্থান, সেটা ফ্যাসিবাদ বিরোধী, সেটা আহ একনায়কতন্ত্র বিরোধী, কিছুটা শব্দটা এই জন্য ব্যবহার করলাম যে ধনতন্ত্রের যে উৎকট বহিঃপ্রকাশ, তার বিরুদ্ধে। ফলে আমি সেই সব জায়গা থেকে যে সমস্ত অনুষ্ঠানে আমাকে ডাকা হয়, সেই সব অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। যেখানে আমার মনে হয়েছে যে এই আহ, আহ, এই কাজটা করলে বিজেপির অসুবিধে হবে বা বিজেপিকে আটকানো যাবে, আমি সেই কাজটাই সমর্থন করেছি। সেখানে কখনো তৃণমূল বেনিফিট পেয়েছে, মালদার মতো জেলায় কংগ্রেস বেনিফিট পেয়েছে। সো দ্যাট ইজ হাউ আমরা যেভাবে দেখবার চেষ্টা করি। দেশ বাঁচাও গণমঞ্চকে কি তাহলে তৃণমূল কংগ্রেসের একটা শাখা সংগঠন বা বি টিম বলা যায়? আমি মনে করি না, কারণ অনেক ক্ষেত্রেই যা অবস্থান, সেটা তো তৃণমূলের সঙ্গে সবসময় মেলে না। কখনো হয়তো মিলেছে, হতে পারে যে 100টার মধ্যে 70% মিলেছে। মানে এই পার্থক্যটা কি কংগ্রেস বিজেপির সঙ্গে আরএসএস এর যে মাঝে মধ্যে একটু পার্থক্য থাকে বা একটা ফাটল থাকে, কিছু ক্ষেত্রে আরএসএস এর সঙ্গে বিজেপির কথাবার্তা অনেক সময় আমরা দেখি যে মিলছে না, সমালোচনা করে আরএসএস বিজেপির অনেক নেতারা আবার অনেক সময় আরএসএস সম্পর্কে লাইনের বাইরে বেরিয়ে মন্তব্য করেন। এই দেশ বাঁচাও গণমঞ্চ কি তৃণমূল কংগ্রেসের আরএসএস তাহলে? না, না, না। আরএসএস একটা অনেক অনেক বৃহৎ সংগঠন। যে সংগঠনটা আরএসএস আর বিজেপির সম্পর্কটা আমাদের সেক্ষেত্রে বুঝতে হবে। আরএসএস কিন্তু বিজেপির মাদার অর্গানাইজেশন। আরএসএস ঠিক করে বিজেপির কি নীতি হবে। আরএসএস থেকে লোকজন বিজেপিতে আসে। জেনারেল রুল অনুযায়ী প্রতিটা রাজ্যেই যারা জেনারেল সেক্রেটারির অর্গানাইজেশন হয়, তারা আরএসএস থেকে আসে। অন্য অনেক পদে অনেক সময় আরএসএস লোক দেয়। আহ দেশ বাঁচাও গণমঞ্চ তো বিজেপি তৃণমূলকে কোনো লোক দেয়নি। মানে দেশ বাঁচাও গণমঞ্চ তৃণমূলকে নিয়ন্ত্রণ করার সাহস, স্পর্ধা আমার তো মনে হয় না আছে। তৃণমূল একটা রাজ্যের শাসক দল, অনেক বড় দল। দেশ বাঁচাও গণমঞ্চ এখন অব্দি আমার আন্ডারস্ট্যান্ডিং একটা সিভিল সোসাইটি মুভমেন্ট, নাগরিকদের মুভমেন্ট। সেটা অনেক সময় কাউকে সাহায্য করেছে, অনেক সময় কাউকে বিপদে ফেলেছে। সেভাবেই সেটাকে দেখতে হবে। আরো একটা বিষয় আমরা দেখেছি যে আপনি 2019-এর লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচনের আগে আহ, আপনিও বলছিলেন যে আপনি সার্ভের কাজ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে। বিজেপির জন্য সেটা হয়েছে, কংগ্রেসের জন্য সেটা হয়েছে। এই যে সার্ভে করা, মানে পেশাদার হিসেবে আপনি যে সার্ভে গুলো করেছেন, তার সঙ্গে আপনার মতাদর্শগত কোনো বিষয় ছিল না? না, না, এটা তো আপনি একটা সিট সম্পর্কে বলছেন যে পশ্চিমবঙ্গে 42টা যে সিট আছে, সেই সিটে কোথায় কার সম্ভাবনা বা কোথায় কার কতটা তার ভোট ব্যাংক আছে। এর বাইরে তো আপনি নিজের মতাদর্শ দিয়ে বিজেপি বা কংগ্রেসের মতো বড় রাজনৈতিক দলে, তো আমি 2019-এর আগে কংগ্রেসের কাজ করেছি। তো আপনি তো তাকে প্রভাবিত করতে পারেন না। আপনি যেটা করতে পারেন যে আপনি তাকে একটা গাইডলাইন দিতে পারেন যে এই এলাকায় এইগুলো হচ্ছে ইস্যু। সেটা থেকে সেই রাজনৈতিক দলটা সুবিধা অবশ্যই পাচ্ছে। হ্যাঁ, সে তো একটা পেশাদারি সার্ভে যখন আপনি করেন, ধরুন আপনারা যখন যে কোনো পেশাদারি সার্ভে করেন, তখন সেই পেশাদারি সার্ভে সেই সংগঠনটাকে কোনো সুবিধা দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি সেই সংগঠনটা ততটা বুদ্ধিমান হয়, তাহলে সুবিধা নেবে। যদি সুবিধা না নেয়, নেবে না। এটা তো আপনার কাজ হচ্ছে একটা আপনার মতো করে একটা সার্ভে রিপোর্ট তৈরি করা। তার বাইরে আপনি খুব একটা কিছু সেই দলকে প্রভাবিত করতে পারেন না, বা সেই দলের আদর্শগত কোনো অবস্থানেও আপনি ঢুকতে পারেন না।
আপনি পেশাদারিত্বের জায়গা থেকে অর্থের বিনিময়ে এমন একটা কাজ করেছেন যেটা বিজেপি রাজনৈতিক দল ভাবে সেটা থেকে সুবিধা নিতে পারতো। তাহলে আপনি বিজেপি বিরোধিতা করছেন, মতদর্শগতভাবে আপনি বিজেপি বিরোধী। তাহলে এমন কাজ সেই সংগঠনের জন্য কেন করবেন যাতে সেই সংগঠনটা বা সেই রাজনৈতিক দলটা রাজনৈতিক সুবিধা নিতে পারে? দেখুন, ধরুন আমি ধনতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু আমি তো যখন পেশাদার হিসেবে কাজ করছি, তখন এই পৃথিবীতে আমাকে অনেক এমন কোম্পানির হয়ে কাজ করছে যারা অতিরিক্ত সম্পদ আহরণ করে। তো আমার তো সেই কোম্পানিগুলোকে প্রভাবিত করার বা সেই কোম্পানিগুলোকে বদলে দেওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু একটা পেশাদার হিসেবে সে আমাকে হয়তো বললো যে আমার এই প্রজেক্টটা আসছে, এই প্রজেক্টটার ভালো বা খারাপ তুমি বুঝিয়ে দাও। আমি সেটা সার্ভে করে দিলাম। সেটা আদানির জন্য হতে পারে, সেটা আম্বানির জন্য হতে পারে, সেটা সাহারার জন্য হতে পারে। এরকম অনেক কাজ তো পেশাদার হিসেবে আমরা করি। কিন্তু তার মানে তো সাহারার ভালো বা মন্দ বা আদানির ভালো বা মন্দ বা আম্বানির বা ভালো বা মন্দের সঙ্গে আমি যুক্ত নই। সে আমাকে একটা পেশাদার হিসেবে এই কাজটার জন্য হায়ার করেছে, আমাকে তার সার্ভিসটা দেওয়া কাজ। সেটা আমার রাজনৈতিক মানে আদানির রাজনৈতিক দর্শন বা আম্বানির রাজনৈতিক দর্শন বা সাহারার রাজনৈতিক দর্শনের সাথে আমি যুক্ত নই। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আমি সমস্ত বিষয়ে আদানির বিরোধিতা করি, আদানির যে ব্যবসার ধরনের। কিন্তু যদি আজকে এনডিটিভি আমাকে ডেকে বলে যে তুমি আমার একটা প্রোগ্রামে অ্যাঙ্কার করো, আমি করবো কি করবো না? আমি আদানি, আমি একজন সাংবাদিক, আমি পেশাদারিভাবে আদানির চ্যানেলে বসতেই পারি। কিন্তু তাই বলে আদানি যেভাবে ভারতবর্ষের অন্য 4-6টা বিষয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেটার সঙ্গে তো আমি যুক্ত নই। সুমন ভাই, এরপরে যদি আমি আপনার মানে আরেকটি পেশা অর্থাৎ প্রথম পেশা সাংবাদিকতার দিকে আসি, তাহলে আপনি কিভাবে এই সাংবাদিকতা পেশার সঙ্গে এসেছিলেন এবং কোন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? দেখুন, সেটা তো মানে সেটাও খুব পরিষ্কার। মানে যদি সাংবাদিকতার পেশায় কথা বলেন, ধরুন আমি আমার চাকরি জীবনের শুরু আনন্দবাজারে। একদম কি প্রথম আনন্দবাজার শুরু করেছেন। হ্যাঁ, আমার চাকরি জীবন শুরু আনন্দবাজার। তার আগে আমি যুগান্তরে কিছুদিন লেখালেখি করেছি। কিন্তু সেটা চাকরি করিনি। তো যদি আনন্দবাজারের সাথে চাকরির সাথে ধরেন, আনন্দবাজারের আজকের কেন, যখন আমি চাকরি করতাম তখনও আমি এটা জানতাম যে আনন্দবাজারের যে দর্শন, যে আমরা একটা নির্বাচনকে প্রভাবিত করব বা আমরা একটা রাজনৈতিক সিস্টেমকে পরিচালিত করবো, আমি কখনোই তার সাথে একমত নই, ছিলামও না। তখন যখন চাকরি করতাম 94 থেকে 99 নভেম্বর অব্দি, তখন আমি একমত ছিলাম না। কিন্তু আমার চাকরি জীবনের শুরু কলকাতার সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই বড় প্রতিষ্ঠানের জন্য একটা চাকরি করা। মানে কিভাবে আপনি আনন্দবাজারে সুযোগ পেয়েছিলেন কাজের জন্য? আনন্দবাজারে তখন পরীক্ষা দিয়ে চাকরি করে দিতে হতো। কিভাবে হতো সেই পরীক্ষা? একদম রিটেন পরীক্ষা, আনন্দবাজার বিজ্ঞাপন দিয়ে রিটেন পরীক্ষা নিত। আমাদের বেলা বোধহয় 12 জনকে জয়েন করিয়েছিল। 12 জন একসঙ্গে আমরা আনন্দবাজারে জয়েন করেছিলাম। মানে ফিল্ড রিপোর্টার হিসেবে? না, সবাই রিপোর্টিং করে না আনন্দবাজার। এবারে তাদেরকে জিজ্ঞেস করে কে রিপোর্টিং করতে চায়, কে ডেস্কে কাজ করতে চায়, সেজন্য আমরা যারা জয়েন করেছিলাম একটা জেনারেল তখন প্রসেস ছিল। আমি এখন বলতে পারবো না আনন্দবাজারের প্রসেস। সেটা হচ্ছে যে আহ, তখন প্রসেস ছিল যে যারা জয়েন করবে তারা প্রত্যেকেই ডেস্কে চাকরি করবে। তারপর তার অ্যাপটিচিউড, তার দেখে সে রিপোর্টিং এ যাবে কিনা সেটা ঠিক হবে। তারপরে আপনার মানে ওখান থেকে ডেস্কে কিছুদিন কাজ করার পরে আমি রিপোর্টিং এ চলে আসি। ফিল্ডের রিপোর্টিং এর ক্ষেত্রে আপনার কোন বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং লেগেছে বা কোন বিষয়টা আপনার সবথেকে বেশি ভালো লাগলো? দেখুন, এটা তো আসলে মানে এটা আবার একজন পেশাদার সাংবাদিকের জীবনে খুব মানে আপনি ঠিক করতে পারেন, আপনার বস বা আপনার প্রতিষ্ঠান ঠিক করে আপনি কি ধরনের কাজ করবেন। তো ডেস্কের পরে আমি রিপোর্টিং এ আসি। রিপোর্টিং এ আসার কিছুদিন বাদে উম, আমি পলিটিক্যাল রিপোর্টিং এ চলে আসি। আমার সালটা এক্সাক্ট মনে পড়ছে না, বোধহয় 96 থেকে আমি রাজনৈতিক সংবাদ মানে রাজনৈতিক সংবাদের পেছনেই কাজ করেছি। 96 থেকে 99 আমি আনন্দবাজারে ছিলাম। ওই 3 বছর লার্জলি আমি পলিটিক্যাল রিপোর্টিংই করেছি। মানে কোন পার্টিকুলার বিটে? পলিটিক্যাল রিপোর্টিং এ তো বিট ঠিক করা একটু মুশকিল হয়ে যায়, কারণ আপনাকে অনেক দিক দেখতে। আমরা যখন শুরু করছি 96-এ, তখন আমরা প্রাইমারিলি কংগ্রেস বিটি করতাম। তারপরে কংগ্রেস তৃণমূল আলাদা হয়ে গেল, সেই বিটও করেছি। কিন্তু আমি কিছুদিন মানে অল্প কিছু সময় লেফট বিটও করেছি।
এই ধরনের কাজের ক্ষেত্রে মানে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক ঠিক কিভাবে তৈরি হয়? মানে একদম শুরু থেকে আপনি ১ম সাংবাদিকতায় মানে চাকরি করছেন আনন্দবাজারে, সেখান থেকে আপনি ফিল্ড রিপোর্টিং হিসেবে কাজ শুরু করছেন। কোনো একটা নেতার সঙ্গে আপনার ১ম পরিচয় হলো। সেই পরিচয় থেকে তার সঙ্গে ভালো সম্পর্ক হওয়া, আ তার কাছ দেখুন, থেকে খবর পাওয়া, এই মানে দেখুন এই এটা জার্নিটা এ কিভাবে এটা তৈরি হয়? ডিপেন্ড করে হচ্ছে যে আপনি যখন আপনি মানে ফিল্ডে কাজ করছেন তখন আপনার সঙ্গে যাদের যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটাকে যাকে জার্নালিজমের ভাষায় বলে আপনি কতটা কাল্টিভেট করছেন, কতটা আপনি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার উপরে ডিপেন্ড করে। অনেক সময় হতে পারে মানে সব সময় সবার ক্ষেত্রে হয় তা না। হতে পারে যে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেল। আ আপনি সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আপনার একটা ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়ে গেল। সেটা আপনাকে একটা ডিভিডেন্ড দেয় পলিটিক্যাল রিপোর্টিং এর ক্ষেত্রে হতে পারে সেটা আপনাকে একটু অ্যাডভান্টেজ দেয়। কিন্তু আমি সবসময় বিশ্বাস করি মানে আমরা যে সময় আনন্দবাজারে জয়েন করেছিলাম সেখানে সেটাই প্রাইমারি কি বলবো কনসেপ্ট ছিল যে আমি অবশ্যই সেটার ব্যাপারে অভিজ্ঞ সরকারের কাছে কৃতজ্ঞ যে দ্য নিউজ অ্যান্ড দ্য রিপোর্টিং মাস্ট বি মোর অ্যানালিটিক্যাল। তো ফলে সেখানে আপনার ব্যক্তিগত যোগাযোগের বাইরে আপনি কতটা অ্যানালিটিক্স দিয়ে মানে ঘটনাটাকে বিশ্লেষণ করতে পারছেন সেটা খুব গুরুত্ব পায়। আপনার সঙ্গে কোন নেতার সবথেকে ভালো সম্পর্ক তৈরি হয়েছে? এবং আপনাকে কাজ করতে গেলে সবার সাথেই তৈরি হবে, সেটা থেকে আর খুব কিছু তবে হবে। কিন্তু আমি আবারও বলছি যে মানে আমরা 94-এ জয়েন করছি, 95 থেকে ধরুন আমি রেগুলার বিটে যাচ্ছি মানে রিপোর্টিং এ যাচ্ছি। আমাদের তখন থেকেই আনন্দবাজারের যে নীতি ছিল সেখানে যোগাযোগের চাইতে অ্যানালিটিক্সকে বহু বেশি গুরুত্ব দিতেন। মানে সেটা আনন্দবাজারের সম্পাদকীয় নীতি ছিল, আমরা সেটাই অনুসরণ করেছি। একটা কথা বলা হয় যে ক্যামেরার সামনে রাজনৈতিক নেতারা যতটা যেমনভাবে দেখে সাধারণ মানুষ, ক্যামেরা বন্ধ হলে সেই রাজনৈতিক নেতৃত্বের বা নেতার আহ, মানে অবস্থান অন্যরকম হয়ে যায়। আপনার চোখে এই ধরনের মানে বিষয়টা কতটা গুরুত্ব পেয়েছে বা দেখেছেন যে ক্যামেরার সামনে এই মানুষটা একদম অন্যরকম এবং ক্যামেরা বন্ধ হলেই বা রেকর্ডারটা অফ হলেই সেই মানুষটা সম্পূর্ণ পাল্টে যায়? সেটা সবসময় হয়। দেখুন, প্রত্যেক রাজনৈতিক চরিত্রেরই তো একটা ব্যক্তিগত পরিসর আছে। সেটা লালু প্রসাদ যাদবেরও আছে, সেটা সোনিয়া গান্ধীরও আছে, লালকৃষ্ণ আডবাণীরও আছে, প্রত্যেকেরই আছে। ফলে তারা সেই অনুযায়ী রিয়াক্ট করবেন। ফলে তাকে যখন পাবলিক কোনো ফোরামে তিনি আছেন, যেভাবে তিনি পশ্চারিং করবেন, যে পশ্চারিংটার উপর তিনি থাকবেন, ব্যক্তিগত পরিসরে তিনি হয়তো অতটা আক্রমণাত্মক নাও হতে পারেন। আমি যে তিনজন রাজনৈতিক নেতার কথা বললাম তারা ঘটনাচক্রে তারা তিনজনই সেই অর্থে ডানপন্থী রাজনীতিক। আমার মনে হয় মানে আমি যতটুকু দেখেছি বামপন্থী রাজনৈতিক নেতারাও জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য তাদের পাবলিক পশ্চারিং যেটা তার বাইরে তাদের একটা ব্যক্তিগত পরিসর, সেখানে তারা সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো রক্ষা করতেনই, মানে আমার যতটুকু অভিজ্ঞতা। এই ওই সময়ের সাংবাদিকতা আর বর্তমান সময়ের সাংবাদিকতার মধ্যে কি পার্থক্য দেখছেন আপনি? দেখুন, একটা তো বড় সমস্যা হয়ে গেছে, মানে সমস্যা বা সুবিধে, অনেকের জন্য সুবিধেও যে সোশ্যাল মিডিয়া আপনার সাংবাদিকতার চরিত্রটাকে বদলে দিয়েছে। আজ আমরা যখন 94-এ শুরু করেছিলাম, আমি অবশ্য 94-এর আগে আমি 90-তে একবার চীন গেছিলাম। ফলে আমার একটু আগের অভিজ্ঞতা ছিল। তখন একটা খবর পাঠানোর যে ঝুঁকি, যে টেনশন ছিল এখন তো আর সেটা নেই। আপনি একটা হোয়াটসঅ্যাপে খবর পাঠিয়ে দিতে পারেন, আপনি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিতে পারেন। আমরা যখন শুরু করেছিলাম তখন যেহেতু সেই চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করা যেমন একটা বিষয় ছিল তেমনি হয়তো মানে আজকের যে হোয়াটসঅ্যাপ পৃথিবী, যে হোয়াটসঅ্যাপ যেটাকে অনেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলেন, সেই হোয়াটসঅ্যাপ পৃথিবীর বাইরে একটা খবর খোঁজার চেষ্টা ছিল, সেটা হয়তো আহ, উম, ওই নেটফ্লিক্সের ডকুমেন্টারিটার মতো, সোশ্যাল ডায়ালেমার মতো, সেটা হয়তো বদলে গেছে। সেই বদলে যাওয়াটা তো একটা সমাজ বা একটা কি বলবো একটা রাষ্ট্রের, রাষ্ট্রও ঠিক না মানে সমাজের, সমাজ বা গোটা গোটা সময়টা একটা প্রেক্ষিত বা আছে। আজকে মানে আজকে তো পুরোটাই হোয়াটসঅ্যাপের উপর নির্ভর করে আপনার কাছে হোয়াটসঅ্যাপে কতটা ইনফরমেশন আসছে। খুব কম খবরের ক্ষেত্রে এখন আর খবরের মানে মূল অবধি পৌঁছানোর চেষ্টা করা হয়। সেটা হয়তো সময়ের আর দাবিও নয় এখন। সেই সময় আপনারা কিভাবে মানে আপনি চীনে যখন ছিলেন সেখান থেকে সংবাদ বা আপনি একটা যুদ্ধ কভার করেছিলেন কার্গিল যুদ্ধ। সেই সময় ওখান থেকে কিভাবে খবর পাঠাতেন আপনারা? মাধ্যম কি ছিল? চীনে আমরা যখন 90 সালে আমি চীন যাই,
বেইজিং এশিয়ান গেমসের সময়, তখন ফ্যাক্স ছাড়া কোনো উপায় ছিল না, এবং তখন ফ্যাক্সও সমস্ত জায়গায় পাওয়া যেত না, ফ্যাক্সের জন্য যথেষ্ট সমস্যা হতো। আহ, আর 2000 সাল না, 1999 সালে কার্গিল সংঘাত হয়। কার্গিলের সময় তুলনায় আনন্দবাজার, মানে আমি তখন আনন্দবাজারেই চাকরি করতাম, আনন্দবাজার তুলনায় একটা, আমি বলবো, এক্সট্রা অ্যাডভান্টেজ আমায় দিয়েছিল, একটা স্যাটেলাইট ফোন জোগাড় করে দিয়েছিল। স্যাটেলাইট ফোনে আপনার সুবিধে হচ্ছে যে আপনি মানে কাশ্মীর তো একটা খুব দুর্গম জায়গা, আর তখন মানে 1999 প্রেক্ষিতে যুদ্ধ আরো দুর্গম জায়গা হয়, সেখান থেকে ফ্যাক্স পাওয়াটাও কঠিন হয়। আপনি স্যাটেলাইট ফোনে আপনি সরাসরি কথা বলে আপনার, মানে কি বলবো, আপনার যে বিবরণ বা আপনার প্রতিবেদন ফোনে ডিকটেট করতে পারতেন। স্যাটেলাইট ফোন একটা খুব উন্নত টেকনোলজি 1999 নিরিখে ছিল, তখন সবে মোবাইল ফোন এসছে, মোবাইল ফোন দিয়ে তখন সব জায়গায় কানেক্ট করা যেত না। তো সেই সুবিধাটা কার্গিলের সময় আমরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে পেয়েছিলাম। কার্গিলের সময় আমরা খুব কম জায়গায়, মানে হয়তো 100% কাজ করার ক্ষেত্রে হয়তো 10% কাজের ক্ষেত্রে আমরা ফ্যাক্স পেয়েছি। ফ্যাক্স সবসময় পাওয়া যেত না, সব সব শহরে ফ্যাক্স ছিল না, কিন্তু স্যাটেলাইট ফোনের সুবিধাটা আমরা পেয়েছি। একটা কথা বলা হয় যে সাধারণ মানুষ রাজনীতিতে যা দেখে আর যা দেখে না তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, কিন্তু সাধারণ মানুষের থেকেও সাংবাদিকরা রাজনীতিতে অনেক বেশি কিছু জানে, অনেক বেশি কিছু দেখে, যা সংবাদ মাধ্যমে বা সাধারণ মানুষের কাছে প্রকাশ পায় না। আপনার কাছে সেটা কতটা ফারাক বলে আপনার মানে আপনি দেখেছেন যে আপনি অনেকটাই জানেন, হয়তো একটা খবরের 90% আপনি জানেন, সেটার 10% মাত্র সাধারণ মানুষ জানতে পারছে। সেটা তো সবসময়ই হয়, কারণ হচ্ছে যে আপনি যেটা ফাইনালি যেটা খবর ছাপা হচ্ছে বা যেটা টেলিকাস্ট হচ্ছে, সেটা তো পুরোটার হয়তো একটা নির্যাস, ফলে আপনি সবটা সবসময় বলে উঠতে পারেন না, সবটা বলার আপনার জায়গাও থাকে না, সেটা তো সবসময়ই হয়। এবার ডিপেন্ড করছে হচ্ছে যে সে খবরটা কি ধরনের খবর, সেটা রাজনৈতিক খবর না সেটা একটা ডিফেন্স রিলেটেড খবর, যে আপনি কতটা প্রকাশ করবেন সেটা আপনাকে ভাবতে হয়, আপনাকে ডিসিশন নিতে হয়, মানে অন্তত আগের যুগে সেই ডিসিশন নেওয়াটা খুব জরুরি ছিল। আজকে হয়তো অনেক ধরনের খবর দেখানো হয় যেটা আগে আমরা দেখাতাম না, বা আমরা দেখানোর কথা ভাবতাম না। এই যে এখন বর্তমান সময়ে সংবাদ মাধ্যমকে চটিচাটা বলা হয়, গদি মিডিয়া বলা হয়, রাজ্যের ক্ষেত্রে তৃণমূলের হয়ে কথা বলে, দেশের ক্ষেত্রে বিজেপির হয়ে কথা বলে, এই যে ন্যারেটিভটা রয়েছে অনেকাংশে সেটা কিছুটা হলেও সত্যি। আমরা তার বহু প্রমাণ আমরা দেখেছি। একজন সাংবাদিকই আহ, একই মন্তব্য নিয়ে মানে অবস্থান পরিবর্তন করেছেন বারংবার। আহ, ওই সময়টা মানে আপনি যখন সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছেন, এসছেন, সেই সময় কি এই ধরনের বিষয়টা এত বেশি প্রবল ছিল? দেখুন, বিষয়টা সবসময় ছিল, হয়তো মানে তার মানে মাত্রার তফাৎ ছিল। আমাদের প্রথম কথাটা মানে না, মাথায় রাখতে হবে যে সংবাদপত্র সবসময় মালিকের নিয়ন্ত্রণাধীন। ফলে মালিক তো তার মতো করে আহ, নির্ধারণ করবেন কিভাবে সংবাদ পরিবেশিত হবে। আহ, বিদেশে যেটা অনেকদিন ধরে প্রচলিত, 30 বা 40 বছরের বেশি প্রচলিত, এটা নিয়ে একটা বিতর্ক ভারতবর্ষে চলেছে, যে বিদেশে ঘোষিতভাবে, আমেরিকায় বিশেষ করে ঘোষিতভাবে ইলেকশনের আগেই খবরের কাগজেরা বলে দেয় যে আমরা অমুককে সাপোর্ট করছি, আমরা তমুককে সাপোর্ট করছি। ভারতবর্ষের সেই প্রবণতাটা আগে ছিল না, কিন্তু এখন তো একটা ঘোষিত এখানেও প্রবণতা আছে, ফলে আমি সেটাকে খুব আহ, দোষের জন্য দেখব না। যেটা আহ, মানে যেটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমাদের মাথায় রাখতে, আমি দেখছিলাম রিপাবলিকেরই একটা কনক্লেভে সৌরভ মুখার্জি বলে একটা একজন ভদ্রলোক খুব দামি কথা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা এখন যা যা দিয়ে বই প্রকাশ করি, ইভেন এই যে যেটা আপনি ধরুন রেকর্ড করছেন, সেই ইউটিউব বলুন, গুগল বলুন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ট্রাম্পের ট্রুথ বলুন, মানে মেজর টেক প্রোডাক্ট ইজ ওন বাই আমেরিকান কোম্পানিজ। তো আমেরিকা তার মতো করে, ফলে পুরো ন্যারেটিভ বলুন, তার মতো করে পুরো বিষয়টাকে পরিচালিত করতে পারে। ফলে দেখুন, যার কাছে মালিকানা আছে সেই তো সিস্টেমটা চালাবে। ফলে সেই সিস্টেমটাতেও অল্টারনেটিভ গড়ে তোলা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। ফলে আমি মানে আহ, মানে এখন খুব অধঃপতন হয়ে গেছে এরকমটা আমি বলবো না। অবশ্যই মানে হয়তো পক্ষ অবলম্বনটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পক্ষ অবলম্বনটা 1930-এও ছিল, 1970-এও ছিল,
2000 সালেও ছিল। এবার এখন মানুষ সোশ্যাল মিডিয়ার অন্য পার্ট থেকে বলতে পারে যে না না তোমার মিডিয়াটা বড্ড বিজেপি কেন্দ্রিক, বা তোমার মানে ভাষ্যটা বড্ড তৃণমূল কেন্দ্রিক। এটা যখন আগে খবরের কাগজে যখন একইভাবে খবরের কাগজে যখন 1930-এ কোনো খবর ছাপা হতো, লোকে বলতে পারতো না যে তোমার খবরটা বড্ড কংগ্রেসকে গুরুত্ব দিচ্ছে, বা তোমার খবরটা বড্ড মুসলিম লীগকে গুরুত্ব দিচ্ছে। সেটা তখন বলার উল্টো দিকের লোকটা, যে পাঠক বা দর্শক বা শ্রোতা, তার বলার সুযোগ ছিল না। এখন সে বলতে পারছে। কিন্তু আমার নিজের ধারণা, মানে ধারণাটার ঐতিহাসিক একটা ভিত্তি, যে সবসময় তো সংবাদপত্র মিডিয়া সবসময় মালিকের আহ, নিয়ন্ত্রণে। এই এখন যে আমরা যেটা তথাকথিত যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যেটাকে বলছি, সেটাও তো কোনোভাবে গুগল, ইউটিউব এগুলোর দ্বারা নিয়ন্ত্রিত। ফলে যেটা গুগল বা ইউটিউবের খুব পলিসির বিপক্ষে যাবে, বা মেটার পলিসির বিপক্ষে যাবে, সেটাকে আপনি মানে ব্রডকাস্ট বা সেটাকে আপলোড করতে পারবেন পারবেন না। ফলে ইট ইজ অলওয়েজ ওন বাই দ্য ফিউ পিপল। আপনি বলছিলেন যে আমেরিকার সংবাদ মাধ্যমের কথা। কিন্তু একজন সাংবাদিকের আপনি যখন শুরু করেছেন বা আজকের দিনেও আপনি এর আগে একদিন গল্প করার সময় বলছিলেন যে আপনি সকাল শুরু করেন নিউ ইয়র্ক টাইমসের মধ্যে দিয়ে, মানে সেটা পড়ার মধ্যে দিয়ে সকাল শুরু করেন। মানে আপনার দিন মানে শুরু থেকে শেষ অবধি তাহলে কিভাবে চলে? আমি চেষ্টা করি যতটা সম্ভব আপডেট থাকা, সব সব কি আর সম্ভব হয় সব সময়। নিউ ইয়র্ক টাইমস আমার মানে একটা মানে পছন্দের কাগজ। আমি আবারও বলছি, তার রাজনৈতিক দর্শনকে আমি বিশ্বাস করি না। নিউ ইয়র্ক টাইমস একটা প্রো ইহুদি, একটা প্রো ধনতান্ত্রিক কাগজ। তারা যেভাবে আফ্রিকাকে দেখে, নিশ্চয়ই আমি সেভাবে আফ্রিকাকে দেখতে চাই না। বা তারা যেভাবে প্যালেস্টাইন ক্রাইসিসকে দেখে, আমি সেভাবে দেখতে চাই না। কিন্তু আপনি যদি বিশ্বের একটা প্রধান সংবাদপত্র সকালবেলা পড়েন, তাহলে আপনার বুঝতে সুবিধা হয় যে আহ, বিশ্বের তথাকথিত 1 নম্বর দেশ আমেরিকা কিভাবে দেখছে। কিন্তু আমি চেষ্টা করি, মানে আমার আমার স্বল্প ক্ষমতায়, স্বল্প যোগ্যতায়, আমি সাউথ চায়না মর্নিং পোস্ট, উইচ ইজ এ চাইনিজ ব্যাকড নিউজ অর্গানাইজেশন, তাদেরটাও পড়ার চেষ্টা করি। গার্জিয়ানও পড়বার চেষ্টা করি। যতগুলো পড়লে আপনি বিভিন্ন ধরনের ভার্সন শুনতে পারছেন। কিন্তু আবার আমি বলবো যে আজকের পৃথিবীতে তো আজকের পৃথিবীতে কোনো কিছুই আবার সবটা মুক্ত নয়। সেই ভার্সনের বাইরেও একটা অন্য ভার্সন থাকে। সেটাও জানবার চেষ্টা করি যতটা সম্ভব। কিন্তু চেষ্টা করি মানে যতগুলো খবরের সোর্স একটা লোকের পক্ষে সম্ভব, মানে সেটা সাউথ চায়না মর্নিং পোস্টই হোক, সেটা নিউ ইয়র্ক টাইমসই হোক, বা ভারতবর্ষের সঙ্গে যেহেতু পাকিস্তানের একটা টানাপোড়েন চলে, আমি ডনও পড়বার চেষ্টা করি, যে পাকিস্তান কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবার চেষ্টা করছে। আর সেটা তো পড়াটা একটা অনলাইনে অনলাইন। মানে এই যে আহ, এখন নতুন যে সাংবাদিকতা পেশায় যারা আসতে চাইছে তাদের দিন শুরুটা তাহলে কিভাবে হওয়া উচিত? আপনার দেখুন পরামর্শ কি তাদের দেখুন জন্য? এটা ডিপেন্ড করছে তার অ্যাপটিচিউডের উপরে, কি করে কি ধরনের, ঠিক আছে। আমি যেসব সম্পাদকের সঙ্গে কাজ করেছি, আবারও বলছি, তাদের সবার দর্শন আমার খুব পছন্দের নয়। কিন্তু তাদের একটা মানে একটা স্ট্রাকচার, একটা সারাদিনের চলার বিষয় ছিল। সেটা আমার সৌভাগ্য হয়তো যে আমি তুলনায় মানে একটু বেশি ভালো সম্পাদকদের সঙ্গে কাজ করেছি। যেমন আমি আমার জীবনের প্রথম 5 বছর আনন্দবাজারে কাজ করেছি। তারপরে আমি দিল্লিতে গিয়ে চন্দন মিত্রর সঙ্গে কাজ করেছি, দিল্লিতে গিয়ে বিনোদ মেহতার মতো সম্পাদকের সঙ্গে কাজ করেছি, তরুণ তেজপালের মতো সম্পাদকের সঙ্গে কাজ করেছি। পরবর্তীকালে আমি যিনি স্টারের সর্বোচ্চ কর্তা হন, উদয় শঙ্করের সাথে কাজ করেছি। আমি এমজি আকবরের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ফলে তারা, আমি দেখেছি, অসম্ভব ডিসিপ্লিন ভাবে সকালটা শুরু করেন। মানে 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 উদয়ের কাছে সকাল বলে কিছু ছিল না। উনি মাঝরাত থেকে কাজ শুরু করতেন। যেহেতু উনি অনেকগুলো টেলিভিশন চ্যানেলকে লঞ্চ করেছেন, আজ তাক লঞ্চ করেছেন, স্টার নিউজ লঞ্চ করেছেন, এবিপি আনন্দ লঞ্চ করেছেন, উনি প্রায় রাত্রি 2টো থেকে কাজ করা শুরু করতেন। রাত 2টো থেকে উনি আপডেটেড থাকতেন যে কোথায় কি ঘটছে। আমার মনে হয় মানে কে পারবেন সেটা তো তার নিজস্ব আহ জীবনধারা, তার নিজস্ব জীবনযাপন ইত্যাদির উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মনে হয় একজন সাংবাদিককে সবসময় আপডেট থাকতে হয়, মাঝরাত হোক, ভোরবেলা হোক, যখনই হোক। উদয় আমাদের শিখিয়েছিলেন যে কখনো তুমি তোমার উদয়ের সাথে যখন আমরা কাজ করছি, তখন ভারতবর্ষে মোবাইল এসে গেছে, কখনোই তুমি তোমার নিজের মোবাইলকে বন্ধ করতে পারবে না, সেটা ভোরবেলা হোক, সেটা মাঝরাত হোক।
আরেকটা বিষয় বলা হয় যে সাংবাদিকতা পেশায় যারা আসছেন তারা আ টাকার জন্য আসে না। মানে এই পেশায় সবথেকে কম টাকা ইনকাম করা যায় এমন একটা পেশা। আ বেশি টাকা ইনকাম করতে পারেন সেটা খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা ন্যাশনাল মিডিয়ায় বা রাজ্যের মিডিয়ায় যারা একদম ১ম সারিতে রয়েছেন। ৫ জন মিডিয়া বা আছে। ১০ জন মানুষ রয়েছে যারা খুব বেশি টাকা ইনকাম করতে পারেন বা বেতন পান। সাধারণ যারা আ তার নিচের স্তরে রয়েছেন, ফিল্ড রিপোর্টার রয়েছেন, ডেস্কে রয়েছেন, তারা খুব একটা বেশি টাকা ইনকাম করতে পারেন না। কিন্তু তারপরেও দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে যারা এই পেশার সঙ্গে রয়েছেন, তারা বিলাসবহুল জীবন উপভোগ করছেন বা জীবনযাপন করছেন। সেটা তাহলে কিভাবে সম্ভব? দেখুন, যারা অসাধু উপায় করছেন তাদেরটা আমি বলতে পারবো না কেন অসাধু উপায়টা কি, কি থাকে এখানে? বিভিন্ন ধরনের নিঃসন্দেহে মানে উপঢৌকন বা প্রলোভন থাকে। আমি দেখলাম যে রিপাবলিকে অর্ণব গোস্বামী সম্প্রতি একটা কথা বারবার বলছেন, একজন নির্দিষ্ট অ্যাঙ্কারের নাম করে বলছেন, আমি নাম করতে চাই না, যে সে কি করে একটা ১৫ কোটি টাকার চাকরি পেল দূরদর্শনের থেকে। সত্যি একটু অবাক করার মতো ঘটনা। কিন্তু সাংবাদিকতার মানে যারা সাংবাদিকতা বেসিক্যালি করতে এসছেন, আমার নিজের ধারণা অর্ণব যখন প্রাইমারিলি এসছিলেন, সেটা একটা প্যাশন ড্রিভেন হয়, যে আমি এই এই ধরনের খবরের পেছনে চেস করব। হতে পারে আমি মানে অর্ণবের এখনকার অবস্থান জানি না। হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয়ে যায়, তখন মানুষের জীবনধারা বা জীবন চর্চায় হতে পারে যে একটা লাইফস্টাইলে একটা আহ, ঢুকে পড়ে যে আমার আমার এই ধরনের সুখ বা স্বাচ্ছন্দ্য দরকার। সেটা তো ডিপেন্ড করছে, দেখুন, তার ব্যক্তিগত চরিত্রের উপর। সেই ব্যক্তিগত চরিত্রের উপর কতটা প্রভাব ফেলছে। দেখুন, এটাও আবার খুব একটা আপেক্ষিক বিষয়। আমি আমার চাকরি জীবনের শুরুতে এমন রিপোর্টারকেও জানতাম, সত্যি সেই রিপোর্টারকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, যিনি তার মানে পারিবারিক ব্যবসার জন্য তিনি মানে আজ থেকে ৩০ বছর আগেও মার্সিডিজ ড্রাইভ করে অফিসে আসতেন। কেউ জানতো না যে তার পরিবারের কি ব্যবসা। তিনি খুবই একটি সম্পন্ন ব্যবসায়ী পরিবারের ছিলেন। কিন্তু সাধারণ মানে মানে তার বাইরে মার্সিডিজ ড্রাইভ করে আসছেন বলে তিনি কখনো খুব বিরাট মানে বিলাসবহুল অন্য জীবনে হয়নি। মার্সিডিজ ড্রাইভ করে আমি তাকে প্রেস ক্লাবে এসেই সামান্য খাওয়া দাওয়া করতে দেখেছি। আবার এরকম সাংবাদিকও আছেন যারা খুব সাধারণ মানে সাইকেলের জীবন থেকে পরবর্তীকালে মার্সিডিজে পৌঁছেছে। আর সেটা তার জীবনধারা, তার জীবনচর্যা। সে মার্সিডিজে চড়াটা তার কাছে মনে হয়েছে তার ওই সামাজিক, যাকে বলে ইংরেজিতে বলে শব্দটা সোশ্যাল মোবিলিটি, বাংলা যেটাকে বলে সামাজিকভাবে উচ্চস্থানে পৌঁছানোর চেষ্টা, হয়তো তাকে আকর্ষণ করেছে। আপনার কথা যদি বলি, আপনি এখন কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি যুক্ত নন। সাংবাদিক আপনি নিজেও বলছিলেন যে আপনার রাজনৈতিক বিশ্লেষক এই পেশা বলতেই এখন আপনার পেশা হিসেবে স্বচ্ছন্দ বোধ করবেন। তাহলে রাজনৈতিক বিশ্লেষক তো তাদের তো আলাদা করে মাসের শেষে বেতন পাওয়ার মতো বিষয় থাকে না। তাহলে আপনার সংস্থান কিভাবে হয়, আর্থিক আমি সংস্থান? আমি আমি গত বছর 15 ধরেই নিজে ছোট ব্যবসা করি। ছোট ব্যবসাটা আস্তে আস্তে আয়তনে আস্তে আস্তে একটু বেড়েছে এখন। ফলে আমার ব্যবসা দিয়ে আমার, যেহেতু আমার সঙ্গে যারা চাকরি করেন তাদের একটা সংস্থান হয়, সেটা দিয়ে আমার চলে। দাদা আপনার এখন ছোট ব্যবসাও রয়েছে। আপনি রাজনৈতিক বিশ্লেষকও, এর আগে সাংবাদিক ছিলেন। এর পরবর্তীতে কি? মানে এর পরের লক্ষ্য কি বা আপনার উদ্দেশ্য কোন দিকটায় রয়েছে? দেখুন, এটা খুব ডিফিকাল্ট টু সে, কিন্তু আমি আমি তাকে রাজনৈতিকভাবে তার দর্শনে বিশ্বাস করি না, কিন্তু অনেকদিন আগে মোহাম্মদ সেলিম আমাকে একটা সাক্ষাৎকারে একটা জিনিস চমৎকার বলেছিলেন। আমার এই শব্দটা খুব মাথায় গেঁথে আছে। আমি মনে করি যে আমি পলিটিক্যাল প্রিচার, অর্থাৎ আমি কখনো একটা কথা বলছি, কখনো সেই কথাটার সমর্থনে মানুষের মতামত জোগাড়ের চেষ্টা করছি, কখনো সেই যে কথাটাকে বলছি সেটাকে আরো ম্যাগনিফাই করে আরো বেশি লোকের কাছে নিয়ে যাচ্ছি। এবার যখন মোহাম্মদ সেলিম আমাকে বলেছিলেন প্রায় ২০ বছর আগে, তখন তিনি শাসক দলে ছিলেন, তিনি ওটা খুব ভালো করে করতেন। আমি মানে ওনার এই ক্ষমতাটার খুব মানে আমার আমার কাছে খুব ভাল লাগে, যে এই যে একটা কথাকে বলা, সেটাকে ম্যাগনিফাই করা, সেটাকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া। আমি মনে করি এখন আমার যা রাজনৈতিক অবস্থান, সেখানের দিক থেকে আমি মনে করি যে যে কথাটা আমি বলছি সেটা যাতে আরো বেশি লোকের কাছে পৌঁছয়, সেই চেষ্টাটাই আমি করি। সেটা আমার যতটুকু সাধ্য, যতটুকু কি বলবো, যতটুকু যন্ত্র, যতটুকু যোগাযোগ। দেখুন, বিভিন্ন ভাবে তো পৌঁছানো যায়। এম জে আকবর আমার একটা খুব সুন্দর গল্প বলেছিলেন, যে বেসিক্যালি হোয়াট ইউ ডু। সেটা হচ্ছে যে আগেকার যুগে রাজারা একটা
ঢাক নিয়ে লোক পাঠিয়ে দিতেন। ঢাক পিটিয়ে পিটিয়ে সে লোকটা বলতো রাজা ঘোষণা করেছেন অমুক দিন থেকে কর চালু, হ্যাঁ অমুক দিন থেকে কর চালু হবে ইত্যাদি হবে। সো দ্য বেসিক্যালি দ্য ফরম্যাট ইজ সেম। এখনো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে শুরু করি জানো কর চালু হয়েছে। এবার করের খারাপ এবং ভালো দিকটা বলবার চেষ্টা করি যার যতটা সাধ্য আছে। সো ওই যে লোকটা ঢাক পেটাতো সেখান থেকে এমজে আকবরের উদাহরণটা দিলাম, সেখান থেকে মোহাম্মদ সালেমের উদাহরণটায় আসি। আই বিলিভ যে ইউ ট্রাই টু রিচ আউট টু মোর পিপল টু তো তুমি যে কথাটা বলতে চাও সেই কথাটাকে যেন আরো আরো বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জন্য। এর বেশি এই মুহূর্তে আমার কোনো ভাবনা নেই। মানে এই যে কথা, মানে আপনার যে প্রচেষ্টা, মানে আরো বেশি বেশি মানুষের কাছে আপনার কথাটা পৌঁছে দেওয়া, এর কারণ কি? মানে কেন আপনি চাইছেন আপনার কথাটা আরো বেশি মানুষ শুনুক? কেন আপনি দেশ বাঁচাওয়ের মঞ্চে বক্তব্য রাখছেন? কেন রাস্তার মোড়ে বা চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বলছেন যে এই কর এসছে, এই করটা ভালো বা খারাপ, কেন বলতে চাইছেন আপনি? দেখুন ওই যে থিওরিটিক্যালি যেটা বললাম সেটারই এক্সটেনশনের জন্য, সেটা হচ্ছে যে এই আহ, আমি পড়াশোনা করতাম রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, আমি তারপরে সাহিত্য নিয়েও কিছুদিন পড়াশোনা করেছি। তো ইন মাই ওপিনিয়ন, সবারই তো আলাদা আলাদা ওপিনিয়ন থাকে, আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখিনি। আমি জন্মেছি 70-এর দশকে, মানে গত শতাব্দীর 7-এর দশকে। আমি ভারত ভাগও দেখিনি। কিন্তু আমার মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ভারত ভাগের পরে গোটা বিশ্বের রাজনীতি কখনো এরকম সংকটে পড়েনি। তার খারাপ দিকগুলো আমার কাছে বেশি যন্ত্রণাদায়ক। যেমন এই যে ডোনাল্ড ট্রাম্প, যেমনই হোক ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্রের যার কাছে সবচেয়ে বেশি তেল রিজার্ভ আছে গোটা বিশ্বের, সবচেয়ে বেশি, সৌদি আরবের চেয়ে বেশি তেল ভেনেজুয়েলার কাছে আছে, তার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসছেন। আমার মনে হয়েছে যে দক্ষিণপন্থার রাজনীতি, মেরুকরণের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মৌলবাদের রাজনীতি, 1940 থেকে 45 তো দেখিনি, আমি 70-71ও দেখিনি। আমার মনে হয়েছে তার প্রায় সমপরিমাণ চ্যালেঞ্জের মুখে এই 2024-25 থেকে আমরা দাঁড়িয়ে আছি। ফলে আমার মনে হয়েছে যে আরো বেশি লোকের কাছে পৌঁছানো উচিত, কারণ তা না হলে 46-এ যেরকম সংকট হয়েছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেরকম সংকট হয়েছিল সেরকম সংকটের মধ্যে আমরা পড়ে যেতে পারি। সেজন্য আমার যতটুকু চেষ্টা ততটুকু করার। যদি আমার মনে হয় যে সেটা একটা ভিডিও করে করলে ভালো হবে, ভিডিও করে করছি। যদি আমার মনে হয় না এটা ভিডিওটা হয়তো কোচবিহারের লোকটা দেখবে না, আমায় কেউ কোচবিহারে ডাকলো, তাহলে আমি কোচবিহারে গিয়ে কষের কথাটা বলবার চেষ্টা করব। যদি আমার মনে হয় যে কথাটা আহ, আমি একটা লেখা লিখলে সে লেখাটা হয়তো হতে পারে, আজকাল তো খবরের কাগজ লোক কম পড়ে, তবু সোশ্যাল মিডিয়াতে যদি আমি অ্যাম্পলিফাই করতে পারি 5,000 জন পড়বে। কিন্তু 5,000 জন পড়লেই যথেষ্ট না, আমাকেই কথাটা তপসিয়ায় গিয়ে বলতে হবে, তাহলে তপসিয়ায় গিয়ে বলার চেষ্টা করছি। আমি সবার কাছ থেকে তো শেখার চেষ্টা করতে। আমি মোহাম্মদ সালিমের শব্দটা আমার এখনো মনে আছে যে আই এম এ প্রিচার অফ এ ডিফারেন্ট কাইন্ড। আই ট্রাই টু প্রিচ পলিটিক্স, আই ট্রাই টু প্রিচ সোশ্যাল ইনইকুয়ালিটি, আই ট্রাই টু প্রিচ সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসের জন্যই আপনি এগুলো করছেন, এবং আপনার রাজনৈতিক কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই যে রাজনীতিতে আপনি আসবেন, এই রাজনৈতিক সংকটের কথা বলছেন, সেই সংকট থেকে কিভাবে বেরোনো যায় সেই ব্যবস্থার মধ্যে ঢুকে তারপরে আমি সেই সংকট মোকাবিলায় যতটা সম্ভব কাজ করব। তখন আপনার যে তপসিয়ায় হোক বা কোচবিহারে হোক, সেখানে গিয়ে যে বলার সুযোগ, সেই সুযোগটা আরো বেড়ে যাবে। এখন যেটা করছি সেটাও তো এক ধরনের রাজনীতি। সেটা হয়তো ঘোষিতভাবে কোনো দলের রাজনীতি নয়, কিন্তু সেটা আমি মনে করি এক ধরনের রাজনৈতিক অবস্থান নেওয়া। আমি যদি মাদুরো হোক বা ট্রাম্পের বিরুদ্ধে কথা বলি, বা আমি যদি ইউনূসের বিরুদ্ধে কথা বলি, আমি প্রথম প্রশ্নটা যদি আমরা ফিরে যাই যে আমার যে রাজনৈতিক অবস্থান, সেই রাজনৈতিক অবস্থানকেই তো ব্যাখ্যা করা। ফলে আমার কাছে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রও ছিলাম, আমার কাছে এনিথিং আমি সকালে কি খাবো সেটাও এক ধরনের রাজনীতি। মানে আপনার এই দলীয় রাজনীতিতে আপনার কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই? দলীয় দল তো জাস্ট ইজ এ ম্যাটার অ্যান্ড ফর্ম। আপনি দলের ভেতরে থাকবেন বা দলের বাইরে থাকবেন, দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড।
আমায় কিছুদিন আগে একটি অল্প বয়সী ছেলে তন্ময় ঘোষ খুব ভালো বলেছিল যে আমার একটা আমি একটা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি, সেই দর্শনটাকে আমি প্রিচ করছি, তার জন্য আমাকে আজকে এই দলটিতে থাকতে হচ্ছে, আমি আছি। যদি আমার মনে হয় কালকে এটার চেয়ে বেটার কোনো দল আসবে, আমি তার সঙ্গে থাকবো। when you believe in a particular ideology or any particular কি বলবো দর্শনটাও আইডিওলজি, সেটা তখন তো আপনাকে বেছে নিতে হয় যে এই বিষয়টায় আপনার মতামতের সবচেয়ে কাছাকাছি কারা আছে, আপনি তাদের সঙ্গে র্যালি করার চেষ্টা করেন। আমি তো অত বড় নিজেকে এখনো মনে করি না যে আমার মতামতের সমর্থনে কাউকে র্যালি করাতে পারবো। আমার মতামতটা কাদের সঙ্গে মিলছে সেটা ভেবে চলার চেষ্টা করা। মানে এই যে মতাদর্শ বা দর্শনের কথা বলছেন, আপনার কি মনে হয় যে মতাদর্শ বা দর্শনের জন্যই যারা দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত তারা দল পরিবর্তন করেন? দেখুন, তারা কেন করেন আমি জানি না, তারা তো একটা মানে পুরো পেশার রাজনীতি, মানে পেশাদারি রাজনীতি, তাদের নিশ্চয়ই মনে হয় এই দলে আমার সুযোগ কম, ওই দলে যাওয়ার। কিন্তু আমি যেভাবে রাজনীতিকে দেখি, যখন ছোটবেলায় কলেজে পড়তাম তখন যেভাবে রাজনীতিকে দেখতাম, পরবর্তীকালে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন যেভাবে রাজনীতিকে দেখতাম, এবং তারপর যখন থেকে আমি 2021-এর একটু পর থেকে যখন ভেবেছি যে আমি পলিটিক্যাল অ্যাক্টিভিজমকে এইভাবে দেখবো, তখন থেকে আমার মনে হয়েছে যে আমি একটা মানে ঘটনার সাপেক্ষে নিজের পজিশনটাকে তৈরি করতে পারি, তারপর সেটাকে ব্যাখ্যা করতে পারি, সেটা কার সঙ্গে স্যুট করবে সেটা সেই সময়কার সময় বলবে। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টু সে যে আহ, আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ হলে আমি ইরানের পক্ষে, কিন্তু ইরানের রাষ্ট্র ব্যবস্থায় যেসব সংকটগুলো রয়েছে, তারা যখন তাদের ভেতরে, তাদের দেশের ভেতরে যে ধরনের আহ, শাসন ব্যবস্থা চালায়, সেটার কি আমি পক্ষে না, সেটার পক্ষে নই। ফলে ইট অলওয়েজ ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অ্যান্ড দ্যাট পার্টিকুলার এজেন্ডা।